মানুষের সাফল্যের পেছনে ঝকঝকে রাজপথ যতটা দৃশ্যমান, সেই পথ তৈরির পিছনের ঘাম আর রক্তকণাগুলো অনেক সময় ঢাকা পড়ে যায় অন্ধকারের চাদরে। আমরা জয়ী মানুষকে তালি দিয়ে অভিনন্দন জানাই, কিন্তু সেই জয়ের মুকুট যিনি নিজের হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়েছেন, তাকে কি মনে রাখি? এটি কেবল একজন পুলিশ অফিসারের ঘরে ফেরার গল্প নয়, এটি হলো সেই নীরব তপস্বিনীর উপাখ্যান, যিনি আগুনের শিখাকে আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন যাতে অন্যের ঘর আলোকিত হতে পারে। ত্যাগের যে কোনো রং হয় না, সম্মানের যে কোনো ভাষা হয় না, তারই এক জীবন্ত দলিল এই কাহিনী। কুয়াশাচ্ছন্ন এক ভোরে যখন অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়ালো, তখন আভিজাত্যের উর্দি পরা সাফল্যের সামনে মাথা উঁচু করে দাঁড়ালো মাটি মাখা হাতের এক নিঃস্বার্থ সংগ্রাম। এটি নীলফামারীর একটি সত্য ঘটনা। বন্ধুদের সকালবেলা ছিল, উত্তরের হালকা ঠান্ডা বাতাস ফসলের মাঠের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। নীলফামারী জেলার কাছে অবস্থিত ছোট গ্রাম শান্তিপুরে ধীরে ধীরে মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হতে শুরু করেছিল। কোথাও মাটির চুলো থেকে ধোঁয়া উঠছিল, কোথাও গবাদি পশুকে খড় দেওয়া হচ্ছিল, আর অনেক মহিলারা বাড়ির আঙিনায় বসে গোবরের ঘুঁটে বানাচ্ছিলেন। ভিজে মাটি আর শুকনো খড়পোড়া ধোঁয়ার মিশ্রিত ঘ্রাণ পুরো গ্রামে ছড়িয়েছিল। গ্রামের এক প্রান্তে একটি ছোট ভাঙাচোরা কাঁচা বাড়ি ছিল, যার দেওয়ালগুলো সময়ের নিষ্ঠুর আঘাতে কিছুটা হেলে পড়েছিল। সেই বাড়ির আঙিনায় এক মহিলা গভীর নিস্তব্ধতায় মাটিতে বসে গোবরের ঘুঁটে বানাচ্ছিলেন। তার নাম রীতা। তার কোমল হাতে কাদা, গোবর ও মাটি মাখামাখি হয়ে লেগেছিল। হাতের তালুর গভীর রেখাগুলোতে কঠোর পরিশ্রমের ফলে সৃষ্টি হওয়া ফাটলগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার চেহারায় এক অপার্থিব ধৈর্য ও স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল, যেন তিনি জীবনের সকল প্রতিকূলতা আর দুঃখের সাথে চিরস্থায়ী আপোষ করতে শিখে গেছেন। রীতা প্রতিটি ঘুঁটেকে খুব যত্ন সহকারে গোল আকার দিচ্ছিলেন এবং তারপর মাকির দেওয়ালে পরম সযত্নে আটকে দিচ্ছিলেন। পাশে খিলানে বাঁধা তার মহিষটি অলস ভঙ্গিতে জাবার কাটছিল এবং একটি ছোট বাছুর দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ধীরে ধীরে ঘাস চিবিয়ে খাচ্ছিল। খুব ভোরে রীতা মাইলের পর মাইল হেঁটে মাঠের ধার থেকে ঘাস কেটে এনে তাদের সামনে সাজিয়ে রেখেছিলেন। তার জন্য এটাই ছিল প্রতি মুহূর্তের জীবনযুদ্ধ। পশুদের সেবা করা, ঘুঁটে তৈরি করা, দুধ দোয়া এবং তারপর সেই দুধ গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে কোনো মতে সংসার চালানো। ঘরের ভেতর থেকে হঠাৎ একটি কষ্টকর কাশির আওয়াজ এলো। সেই রুগ্ন আওয়াজটি ছিল আজিজ মিয়ার, যিনি রীতার শ্বশুর। বার্ধক্য আর দীর্ঘদিনের রোগব্যাধি তার শরীরকে পঙ্গু ও দুর্বল করে দিয়েছিল। রীতা আওয়াজ শুনেই দ্রুত উঠলেন, হাতের মাটি ঝাড়লেন এবং ভেতরে গিয়ে তাকে এক গ্লাস জল দিলেন। কিছুক্ষণ পর তিনি তার শাশুড়ি আয়েশা বিবির জন্য মাটির চুলায় চা বসালেন। এই অসহায় বৃদ্ধ বাবা মায়ের সকল দেখাশোনার ভার এখন রীতারই একার কাঁধে ছিল। গ্রামের মহিলারা মাঝে মাঝে রীতার এই দুরবস্থা দেখে নিজেদের মধ্যে ফিসফিস করত। কেউ বলতো, আহা, মেয়েটার কপালটাই মন্দ। আবার কেউ বিদ্রুপ করে বলতো, সাবি শহরে গিয়ে আয়েশ করছে, সে কি আর এই গায়ে ফিরবে? কিন্তু রীতা এসব বিষাক্ত কথার কোনোদিন কোনো প্রত্যুত্তর দিতেন না। তিনি শুধু সামান্য একটা হাসির সাথে নিজের হাড় ভাঙা খাটুনি করে যেতেন, যেন এই অপমানজনক কথাগুলো শুনতে শুনতে তার সহ্য শক্তি বেড়ে গেছে। রীতার চোখের মণিতে মাঝে মাঝে এক গভীর ও পুরনো স্মৃতি ছায়া ফেলে যেত। সেই স্মৃতি ছিল তার স্বামী আরিফুলের। সেই আরিফুল যে একসময় এই ভাঙা আঙিনায় বসেই আকাশ ছোঁয়া বড় বড় স্বপ্ন বুনত। সে বুক ফুলিয়ে বলতো, একদিন আমি বিশাল এক অফিসার হব, এমন এক ক্ষমতাধর অফিসার যে আমাকে দেখে মানুষ শ্রদ্ধায় কুর্নিশ করবে। সেই সময় গ্রামের সাধারণ মানুষ তার অবাস্তব কথা শুনে টিটকারি মেরে হাসত, কিন্তু রীতা সবসময় গভীর নিস্তব্ধতায় তার কথা শুনতেন এবং নিজের অস্তিত্ব দিয়ে তাকে বিশ্বাস করতেন। রীতার আজও সেই বিশেষ দিনটির কথা স্পষ্টভাবে মনে পড়ে, যখন আরিফুল প্রথমবার শহরে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিল। যাওয়ার আগে সে এই ধুলোমাখা আঙিনায় দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলেছিল, রীতা, যদি আমি জীবনে সফল হতে পারি, তবে আমার সেই সাফল্যের সবটুকু গৌরব সবার আগে তোমার পায়ে এনে সঁপে দেব। সেই আবেগঘন মুহূর্তে রীতা শুধু সজল চোখে এটুকু বলেছিলেন, তুমি শুধু তোমার পড়াশোনা আর লক্ষ্য ঠিক রেখো, ঘরের এই ছোটখাটো অভাবের চিন্তা একদম করবে না। এরপর থেকে রীতার জীবন যেন এক অনন্ত অগ্নি পরীক্ষায় পরিণত হল। প্রতিদিন ভোর 4টে শয্যা ত্যাগ করা, অবলা পশুদের মুখে খাবার তুলে দেওয়া, মাইল পথ হেঁটে মাঠ থেকে ঘাস কেটে আনা, দুধ দোয়া, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের দুয়ারে দুধ বিক্রি করা এবং তারপর দিনভর গোবরের ঘুঁটে বানানো, এটাই ছিল তার নিঃসঙ্গ জীবন।
মাঝে মাঝে প্রচণ্ড ক্লান্তিতে তার শরীর নুয়ে পড়ত, দম বন্ধ হয়ে আসত, কিন্তু তিনি এক মুহূর্তের জন্যেও বিশ্রাম নিতেন না। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই বাড়ির দেওয়ালগুলো সারি সারি ঘুঁটেতে ভরে যেত। রীতা সেই ঘুঁটেগুলোর দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতেন, যেন প্রতিটি ঘুঁটে তার জীবনের নিরন্তর লড়াই আর ঘামের এক একটি অলিখিত উপাখ্যান। সন্ধ্যায় সেই রোদে শুকানো ঘুঁটেগুলো গ্রামের হাটে বিক্রি হতো, এবং সেই যৎসামান্য টাকা দিয়ে ঘরের চাল ডাল আসত, শাশুড়ির ওষুধ আসত, এবং বাকি অতি সামান্য টাকা তিনি অতি গোপনে আলাদা করে জমা করে রাখতেন। সেই কষ্টের জমানো টাকার একটি বড় অংশ প্রতি মাসের শেষে শহরে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু গ্রামের খুব কম মানুষই খবর রাখত যে সেই টাকা আসলে কার জন্য আর কী প্রয়োজনে পাঠানো হচ্ছে। রীতা কখনো কোনো মানুষের কাছে এর সামান্যতম উল্লেখ পর্যন্ত করতেন না। তার কাছে এটি ছিল হৃদয়ে লালন করা এক পবিত্র দায়িত্ব, একটি সুপ্ত স্বপ্ন যা তিনি নিজের বুকের ভেতরের মায়ার বাঁধনে আগলে রেখেছিলেন। সেদিন সকালেও তিনি একইভাবে নিজের দৈনন্দিন কর্মযজ্ঞে নিবিষ্ট হয়েছিলেন। তপ্ত সূর্য ধীরে ধীরে আকাশের মাথার উপর উঠছিল, এবং গ্রামের চঞ্চল শিশুরা হইচই করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রীতা পরম মমতায় আরও একটি ঘুঁটে বানিয়ে দেওয়ালে সজোরে গেঁথে দিয়েছেন মাত্র, তখনই গ্রামের প্রধান রাস্তার দিক থেকে হঠাৎ কয়েকটি ভারী গাড়ির গর্জন শোনা গেল। শুরুতে গ্রামের সাধারণ মানুষ খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রাস্তার মোড়ে পুলিশের দাপুটে ২-৩টি সাইরেন বাজানো গাড়ি এসে ব্রেক কষল। সাইরেনের সেই তীব্র আওয়াজ শুনে উৎসুক মানুষজন নিজেদের ঘর থেকে বেরিয়ে ভিড় জমাতে লাগল। শান্তিপুরের মতো প্রত্যন্ত গ্রামে এভাবে পুলিশের বিশাল বহর সচরাচর আসত না, তাই সবার চোখেই চরম বিস্ময় আর কৌতূহল ফুটে উঠল। রীতাও এক মুহূর্তের জন্য কপালে হাত ঠেকিয়ে রাস্তার দিকে উৎসুক হয়ে তাকালেন। পুলিশের একটি বড় চকচকে সাদা রঙের জিপ গাড়ি ধীরে ধীরে গ্রামের চকের মাঝখানে এসে স্থির হল। গাড়ির দরজা খুলল, এবং সেখান থেকে এক দীর্ঘদেহী, সুঠাম ও আত্মবিশ্বাসী তরুণ পুলিশ কর্মকর্তা রাজকীয় ভঙ্গিতে নেমে এলেন। তার শরীরে পরিহিত উর্দিতে এক অন্যরকম আভিজাত্য ছিল, এবং কাঁধে বসানো আইপিএসের উজ্জ্বল তারাগুলো রোদে ঝিকমিক করে জ্বলছিল। সেই অফিসার কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো গ্রামটির ধুলোবালি আর মিঠো পথের দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন, যেন তিনি কোনো এক হারানো সময় বা পরিচিত দৃশ্যপট চেনার আপ্রাণ চেষ্টা করছেন। তারপর তার প্রখর দৃষ্টি ধীরে ধীরে ঘুরতে ঘুরতে সেই জরাজীর্ণ বাড়ির আঙিনা পর্যন্ত গিয়ে থমকাল, যেখানে রীতা মাটিতে উপুর হয়ে বসে ঘুঁটে বানাচ্ছিলেন। যখনই তার দৃষ্টি রীতার মলিন মুখের ওপর স্থির হল, সেই ক্ষমতাধর অফিসারের চেহারার কঠোর ভাবটুকু মুহূর্তেই জল হয়ে গেল। ওদিকে রীতাও যখন নিজের চোখ দিয়ে সেই অফিসারের দিকে তাকালেন, বিস্ময়ে তার হাতের আধো তৈরি ঘুঁটেটি ধীরে ধীরে অবশ হয়ে নিচে খসে পড়ল। কাঁচা মাটির সেই ঘুঁটেটি আঙিনার কর্কশ জমিনে আছড়ে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল, এবং কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীর সময় যেন সেখানেই আষ্টেপিষ্টে থমকে দাঁড়াল। আঙিনায় পড়ে থাকা সেই ভাঙা মাটির ঘুঁটেটি যেন সেই মুহূর্তের নিথর নীরবতাকে পাথরের মতো আরও ভারী করে তুলল। রীতা বেশ কিছুক্ষণ ওভাবেই মূর্তির মতো বসে রইলেন, যেন তিনি কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছেন না যে সামনে দণ্ডায়মান এই শক্তিমান অফিসার কি সত্যিই তার সেই পরিচিত আরিফুল, নাকি এটা কেবল তার চোখের কোনো অলীক বিভ্রম। ইতিমধ্যেই ওদিকে গ্রামের অসংখ্য মানুষ কৌতূহলী হয়ে ভিড় জমাতে শুরু করল, এবং প্রত্যেকের তীক্ষ্ণ নজর ছিল সেই শ্রীহীন উঠানের দিকে। সেই উচ্চপদস্থ পুলিশ অফিসার ধীর ও মাপা পায়ে উঠানের দিকে এগিয়ে এলেন। রুক্ষ মেঠো মাটিতে তার ভারী জুতোর খটখট শব্দ চারপাশের নিস্তব্ধতায় স্পষ্ট প্রতিধ্বনিত হচ্ছিল। তার চোখের কোণে এক গভীর ব্যাকুলতা আর অস্থিরতা খেলা করছিল, যেন কোনো এক জনম আগের ভুলে যাওয়া করুণ স্মৃতি হঠাৎ ঝাপটা মেরে সামনে এসে দাঁড়িয়েছে। রীতা অত্যন্ত লজ্জায় ও সংকোচে ধীরে ধীরে তার মাথা নিচু করে ফেললেন, এবং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘুঁটের ভাঙা অংশগুলো অতি দ্রুত কুড়োতে শুরু করলেন, যেন তিনি এই মহেন্দ্রক্ষণটিকে খুব সাধারণ একটি কাজে রূপ দিয়ে নিজের দৈন্যতা লুকিয়ে ফেলতে চাইছেন। গ্রামের কিছু প্রবীণ মানুষ নিজেদের মধ্যে অবাক হয়ে কানাঘুষো শুরু করলেন। একজন ফিসফিস করে বললেন, আরে, এ তো আমাদের সেই আরিফুলই মনে হচ্ছে না। অন্য একজন অবিশ্বাসের সুরে বললেন, কি বলছো, সত্যিই কি সেই ছেলে যে একদা এই গ্রাম থেকে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা নিয়ে শহরে পড়তে গিয়েছিল? নিমিষের মধ্যেই এই চাঞ্চল্যকর খবর পুরো শান্তিপুর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে বড় কোনো এক অফিসার আজ এই গ্রামে পা রেখেছেন।
বহুকাল আগে এই হতদরিদ্র গ্রামটি আরিফুলের আকাশ ছোঁয়া স্বপ্নের নীরব সাক্ষী ছিল। সে এক অত্যন্ত নিঃস্ব পরিবারের সন্তান ছিল, যার পাঠ্য বই কেনার মতো সামর্থ্য পর্যন্ত ছিল না। অনেক সময় সে স্কুল থেকে ফিরে শ্রান্ত হয়ে ফসলের ক্ষেতের এক কোণে বসে ছেঁড়া বই খুলে গভীর মনোযোগে পড়াশোনা করত। গ্রামের মূর্খ ও কুটিল অনেক মানুষ তাকে দেখে বিদ্রূপ করে হাসত এবং খোঁচা দিয়ে বলতো, আরে আরিফুল, এত কিতাব পড়ে কি লাভ হবে? কপালে তো সেই কোদাল চালানো আর জমি চাষি লেখা আছে। কিন্তু আরিফুল সেই হীন কথাগুলো কোনোদিন নিজের কানেই তুলত না। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে ছিল এক দুর্ভেদ্য জেদ। সে প্রায়ই বুক ফুলিয়ে বলতো, একদিন আমি সমাজের বড় অফিসার হব, এমন এক অফিসার যে মানুষ দূর থেকে নাম শুনেই আমাকে স্যালিউট করবে। গ্রাম্য অবুঝ মানুষদের কাছে তার এই কথাগুলো পাগলের প্রলাপ বা হাসির খোলাক মনে হতো, কিন্তু রীতা সেই প্রলাপের আড়ালেই এক জ্বলন্ত আগ্নেয়গিরি আর সত্যতা দেখতে পেতেন। রীতা সেই শান্তিপুর গ্রামেরই এক সাধারণ ঘরের মেয়ে ছিলেন। তার স্বপ্ন ছিল অতি সামান্য, কিন্তু তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল। যখন তার বিয়ে আরিফুলের সাথে সুসম্পন্ন হলো, তখন তিনি প্রথমবার নিজের অন্তর দিয়ে অনুভব করেছিলেন যে তার জীবনসঙ্গীর ভেতরে বড় হওয়ার এক অন্যরকম তীব্র ক্ষুধা আছে, কিছু করার, চারপাশের অন্ধকারকে বদলে দেওয়ার এক প্রতিজ্ঞা। বিয়ের পর অসংখ্য রাত এমন অতিবাহিত হতো যখন আরিফুল আঙিনায় কুপি জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত, আর রীতা নিঃশব্দে চুলায় জ্বালানি দিয়ে তার জন্য মোটা চালের রুটি বানাতেন। মাঝে মাঝে আরিফুল পড়ার মাঝখানে হঠাৎ থেমে গিয়ে প্রশ্ন করত, রীতা, যদি আমি সত্যি সত্যি একদিন বড় অফিসার হয়ে যাই? রীতা তখন স্নিগ্ধ হেসে ভরসা দিয়ে জবাব দিতেন, তাহলে এই অবজ্ঞাকারী গ্রামের মানুষ তোমাকে নিয়ে গর্বের হাসি হাসবে, আর আমি মনে মনে সব থেকে বেশি আনন্দ পাব। কিন্তু সেই রাজকীয় স্বপ্নের পথ আদৌ মসৃণ ছিল না। পরিবারের আর্থিক অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ছিল। আরিফুলের বৃদ্ধ বাবা আজিজ মিয়া অন্যের জমি চাষ করতেন এবং মা আয়েশা বিবি পাড়া প্রতিবেশীর ধান ভানা আর খুচরা কাজ করে কোনো মতে একবেলা আহারের যোগান দিতেন। অনেক সময় বাড়িতে আরিফুলের পরীক্ষার ফি বা দরকারি বই কেনার মতো ন্যূনতম টাকাও সঞ্চিত থাকত না। একদিন আরিফুল অত্যন্ত বিষণ্ণ মনে ও ভারী কণ্ঠে বলেছিল, হয়তো আমার এই সব পড়াশুনো চিরদিনের জন্য বিসর্জন দেওয়া উচিত। সংসারের এই হাড্ডিসার কঙ্কালসার অবস্থা দেখে মনে হচ্ছে আমার মতো গরিবের পক্ষে বড় স্বপ্ন দেখাই এক মহা অপরাধ। সেই ক্রান্তি লগ্নে রীতা তাকে জীবনে প্রথমবার কঠোরভাবে শাসন করে বলেছিলেন, যদি তুমি আজই এই ভীরুর মতো হার মেনে নাও, তবে আমাদের এই তিল তিল করে গড়া স্বপ্নটা চিরদিনের জন্য শ্মশানে পরিণত হয়ে যাবে। সে রাতে রীতা চোখের পাতায় এক ফোঁটা ঘুমও আনতে পারেননি। তিনি নির্ঘুম চোখে গভীর রাত পর্যন্ত আঙিনায় বসে নির্জন আকাশের নক্ষত্রের দিকে নির্বাক তাকিয়েছিলেন। তার মনে তখন কেবল একটিই সংকল্প ছিল, যদি আরিফুলের এই লালিত স্বপ্ন ভেঙে যায়, তবে তার নিজের বেঁচে থাকাটাও অর্থহীন হয়ে পড়বে। পরদিন ভোর হতেই তিনি এক কঠিন ও দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি দৃঢ়ভাবে আরিফুলকে ডেকে বললেন, তুমি কোনো পিছুটান না রেখে আজই শহরে চলে যাও এবং প্রাণপণে পড়াশোনা করো। এখানকার অনাহার আর অভাবের কোনো চিন্তা তুমি করবে না। আরিফুল অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমার এই বিশাল পড়াশোনার খরচ আর তোমাদের দুবেলা খাবারের টাকা কোথা থেকে আসবে? রীতা কেবল আত্মবিশ্বাসের সাথে বললেন, সব আমি নিজের শক্তিতে সামলে নেব। এর মাত্র কয়েকদিন পরই আরিফুল ব্যাগ কাঁধে নিয়ে অজানার উদ্দেশ্যে শহরে পাড়ি দিল। গ্রাম ছাড়ার সময় সে গ্রামের সেই উঁচু নিচু আলপথে দাঁড়িয়ে বারবার পেছন ফিরে শৈশবের ভিটেটির দিকে তাকিয়েছিল। রীতা তখন বাড়ির ভাঙা কপাটের দরজায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার সজল চোখে টলমল করছিল বিদায়ের অশ্রু, কিন্তু ঠোঁটে লেগেছিল জয়ের হাসি। আরিফুল তখন কল্পনাও করতে পারেনি যে তার প্রস্থানের পর রীতার জীবন কতখানি দুবিরসহ আর সংগ্রামী হতে চলেছে। সেই বিদায়ের লগ্ন থেকে রীতার প্রতিটি মুহূর্ত এক নতুন কঠোর পরিশ্রম, এক নিঃসঙ্গ দায়িত্ব এবং এক বিরতিহীন অগ্নি পরীক্ষার ময়দান হয়ে উঠল। তিনি একাই ধীরে ধীরে সংসারের সমস্ত গুরুভার নিজের কোমল কাঁধে তুলে নিলেন। অসুস্থ বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দিনরাতের সেবা, ঘরবাড়ির রক্ষণাবেক্ষণ, অবলা পশুদের তদারকি সব কিছুই ছিল তার একা লড়বার বিষয়। কিন্তু তার ক্ষতবিক্ষত মনের গভীরে একটাই প্রশান্তি বহমান ছিল যে আরিফুল এখন তার কাঙ্ক্ষিত স্বপ্নের শিখরে আরোহণের পথে এগোচ্ছে। কালের স্রোতে সময় বয়ে যেতে লাগল, প্রকৃতির ঋতু বদলাতে শুরু করল, কিন্তু রীতার এই নীরব জীবন সংগ্রামের কোনো অন্ত দেখা গেল না।
তার 2 হাতের হাড় ভাঙা খাটুনি আর অন্তরের অবিচল বিশ্বাস এমন এক মহাকাব্যের সূচনা করেছিল যার মহিমা তখন পর্যন্ত গ্রামের কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারছিল না। আরিফুল দেশান্তরী হওয়ার পর শান্তিপুর গ্রামের সেই শ্রীহীন জরাজীর্ণ কুঁড়েঘরটি রীতার জন্য সারা বিশ্বের মানচিত্র হয়ে দাঁড়িয়েছিল। পূব আকাশে সূর্যদেবের উদয় হওয়ার আগেই তিনি বিছানা ছাড়তেন। সবার আগে তিনি অন্ধকার আঙিনায় মায়ায় বাঁধা গরু ও মহিষগুলোর কাছে যেতেন, তাদের সামনে টাটকা কাঁচা ঘাস ছুঁড়ে দিতেন এবং পরম মমতায় তাদের গলার নিচে ও মাথায় হাত বুলিয়ে আদর করতেন। অবলাই পশুদের চোখের মণিকোঠায় যেন তিনি এক অদ্ভুত আত্মীয়তা দেখতে পেতেন, কারণ এই বিশাল সংসারে এখন তিনিই ছিলেন একমাত্র হাড় ভাঙা পরিশ্রমী প্রাণ। পশুদের জন্য জুৎসই ঘাস সংগ্রহের উদ্দেশ্যে রীতাকে প্রতিদিন গ্রাম সীমানা ছাড়িয়ে বহু দূরের নির্জন মাঠের দিকে যেতে হতো। হাতে একটি পুরনো কাস্তে নিয়ে তিনি ক্ষেতের আইল দিয়ে দীর্ঘ পথ হাঁটতেন এবং ঘাস কেটে বিশাল বড় এক আঁটি তৈরি করতেন। অনেক সময় মধ্য গগনের সূর্য যখন আগুনের হলকা ঢালত, তখনও প্রখর তাপে তার ললাট থেকে নোনা ঘাম ঝরঝর করে ঝরত, কিন্তু তিনি একবারের জন্যও ক্ষান্ত হতেন না। সেই ভারী ঘাসের আঁটি সযত্নে মাথায় নিয়ে যখন তিনি গ্রামের কর্দমাক্ত মেঠোপথ দিয়ে ফিরে আসতেন, তখন পথে দেখা হওয়া গ্রামের ঝগড়াটে মহিলারা প্রায়ই বাঁকাস্বরে জিজ্ঞেস করত, ওমা রীতা, এই জেনানা শরীরে এত কসরত কেন করো বাপু? তিনি কেবল একটি স্নান হাসি দিয়ে উত্তর দিতেন, সংসারের চাকা সচল রাখতে গেলে এই সামান্য পরিশ্রম তো করতেই হয়। বাড়ি ফিরে তিনি এক মুহূর্তের জিরানো ছাড়াই মহিষের ওলান থেকে দুধ দোয়াতে বসে যেতেন। তারপর সেই খাঁটি দুধ বড় এক মাটির কলসিতে ভরে গ্রামের বিত্তবানদের বাড়িতে বাড়ি গিয়ে বিক্রি করে আসতেন। খুব ভোরে যখন অবস্থাপন্ন মানুষরা তাদের বিলাসবহুল দরজায় দাঁড়িয়ে দুধ গ্রহণ করত, তখন হাতে গোনা কেউ কেউ হয়তো তার এই অমানসিক পরিশ্রমের মৃদু প্রশংসা করত। আবার অধিকাংশ মানুষই কোনো কথা না বলে কেবল অবজ্ঞার সাথে টাকাটা ছুঁড়ে দিয়ে সজোরে দরজা আটকে দিত। দুধ ফেরি করে শ্রান্ত শরীরে বাড়ি ফেরার পরও তার বিশ্রামের ফুরসত জুটত না। উঠানের এক কোণে জমা হওয়া পশুর বিষ্ঠা বা গোবর স্তূপাকার করে তিনি প্রচণ্ড ধৈর্য নিয়ে একের পর এক ঘুঁটে তৈরিতে নিবিষ্ট হতেন। নিজের সুন্দর আঙুল দিয়ে গোবরকে নিপুণ গোল আকার দিতেন এবং মাটির মলিন দেওয়ালে একটি একটি করে সারিবদ্ধভাবে লেপে দিতেন। দেখতে দেখতে পুরো দেওয়াল শুকিয়ে যাওয়া ঘুঁটেতে পরিপূর্ণ হয়ে যেত। এই ঘুঁটেই ছিল রীতার বেঁচে থাকার সংগ্রামের আরও একটি উপরি আয়ের মাধ্যম। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে তিনি সেই শুকনো ঘুঁটেগুলো সযত্নে এক জায়গায় জড়ো করে গ্রামের এক প্রান্তের ছোট হাটে নিয়ে গিয়ে বিক্রি করতেন। হাটের চতুর ক্রেতারা অনেকে তার সাথে অহেতুক দরাদরি করে দাম কমাতে চাইত, কিন্তু তিনি মাথা নিচু করে নীরবে সব সহ্য করতেন এবং বিনিময়ে যা যৎসামান্য অর্থ জুটত তাতেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সন্তুষ্ট থাকতেন। রীতার প্রতিটি দিন যেন একই বৃত্তে বন্দী হয়ে বারবার ফিরে আসত, অন্তহীন কাজ, অমানবিক পরিশ্রম আর গুরু দায়িত্বের করাল গ্রাসে। কিন্তু এই সব দুঃসহ যন্ত্রণার পেছনে তার অন্তরে কেবল একটিই সুপ্ত অভিসন্ধি ছিল। তিনি খুব ভালোভাবে জানতেন যে সুদূর শহরে আরিফুল দিন রাত এক করে পড়াশোনা করছে এবং তার উচ্চশিক্ষার জন্য প্রতি পদক্ষেপে অর্থের একান্ত প্রয়োজন হবে। প্রতি মাসের হিসাব শেষে যখন অতি নগণ্য কিছু টাকা অবশিষ্ট থাকত, রীতা তা পরম যত্নে একটি ছোট ছেঁড়া কাপড়ের খুঁটে বেঁধে লুকিয়ে রাখতেন। মাসের একেবারে শেষ দিনে তিনি গ্রামের পোস্ট অফিসে ছুটে যেতেন এবং সেই কষ্টের জমানো টাকাগুলো শহরে আরিফুলের ঠিকানায় মনি অর্ডার করে পাঠিয়ে দিতেন। পোস্ট অফিসের বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ পোস্টমাস্টার অনেকদিন অবাক হয়ে জিজ্ঞেস করতেন, মাগো, এতগুলো টাকা জোগাড় করতে তোমার প্রাণটা যায় যায় হয় না? রীতা উত্তরে কেবল রহস্যময় একটি মিষ্টি হাসি উপহার দিতেন। রীতা কখনোই নিজের এই অকথ্য যন্ত্রণার কথা চিঠি লিখেও আরিফুলকে ঘুণাক্ষরে বুঝতে দিতেন না। যখনই শহর থেকে আরিফুলের পাঠানো রঙিন চিঠি আসত, তাতে সে কেবল তার আকাশছোঁয়া পড়াশোনা আর কৃতিত্বপূর্ণ পরীক্ষার ফলাফলের ফিরিস্তি লিখত। তার প্রত্যুত্তরে রীতা কেবল ছোট করে লিখতেন, এখানে আমরা সবাই খুব ভালো আছি, তুমি কোনো চিন্তা না করে শুধু তোমার লক্ষ্যে অবিচল থেকে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। অনেক সময় ঘোর রাতে যখন সারা গ্রামের মানুষ ঘুমে আচ্ছন্ন থাকত এবং তার সব কাজ শেষ হতো, রীতা একা শান্ত উঠানে বসে সুদূর কালো আকাশের দিকে অপলক তাকিয়ে থাকতেন। কোটি কোটি মাইল দূরে জ্বলজ্বল করা নক্ষত্রপুঞ্জকে দেখে তিনি মনে মনে ভাবতেন,
হয়তো এই নক্ষত্রগুলোর নিচে কোনো এক লাইট পোস্টের নিচে বসে আরিফুলও এখন বইয়ের পাতায় মুখ গুজে পড়ে আছে। ওদিকে বাড়ির চার দেওয়ালের ভেতরে আজিজ মিয়া এবং আয়েশা বিবি সময়ের সাথে সাথে জরাগ্রস্ত ও অক্ষম বৃদ্ধে পরিণত হচ্ছিলেন। বার্ধক্যের শারীরিক জটিলতা ও চরম দুর্বলতার কারণে তারা নিজেদের নিত্যদিনের কাজটুকু করার ক্ষমতা হারিয়েছিলেন। রীতা একাই তাদের সময়মতো তেতো ওষুধ খাওয়ানো, 3 বেলা রান্না করে মুখে তুলে দেওয়া এবং প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রয়োজনের অতন্ত্র প্রহরীর মতো খেয়াল রাখতেন। মাঝে মাঝে পরম করুণাময়ী আয়েশা বিবি তাকে পরম মায়ায় দেখে দীর্ঘশ্বাস ফেলে বলতেন, মা রীতা, নিজের শরীরের ওপর এত জুলুম করো না, একটু জিরাও। রীতা তার হাত জড়িয়ে ধরে হেসে প্রবোধ দিতেন, মা, সামান্য পরিশ্রমে যদি আমার আপনজনরা সুখে থাকে তবে এই ক্লান্তি আমার শরীরে কোনো আঁচড় কাটতে পারে না। গ্রামের কিছু কুচক্রী লোক তার আড়ালে অনেক আজেবাজে রসালো গল্প বানাত। কেউ বলতো স্বামী শহরে গিয়ে নতুন বিবি জুটিয়ে নিয়েছে, সে আর এই ঝুপড়িতে ফিরবে না। কেউ বলতো এত কপাল পুড়িয়ে লাভ কি, দিন শেষে তো সেই একলাই পড়ে থাকতে হবে। কিন্তু রীতা এসব বিষবাষ্প কানে শুনেও না শোনার ভান করে নিজেকে ধীরস্থির রাখতেন। তার পবিত্র মনে কেবল একটি হিমালয় সম অটল বিশ্বাস ছিল, আরিফুল একদিন অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছাবে। সেই মাহেন্দ্রক্ষণ অবশ্যই আসবে যখন তার সমস্ত চোখের জল মুক্ত হয়ে ঝরবে। এই প্রবল আশাই তাকে প্রতিটি ঘোর অমানিসার মতো দিনগুলোতে অজেয় শক্তিতে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাত। মহাকালের চাকা ঘড়ির কাটার মতো কাটতে লাগল। নীলফামারীর প্রকৃতি তার ঋতু পরিবর্তন করতে লাগল, কিন্তু রীতার এই হিমালয় সম ধৈর্য এবং বিশ্বাস পাথরের মতো অটুট রইল। তিনি তখন কল্পনায়ও আনতে পারেননি যে তার এই প্রতিটি বিন্দু বিন্দু রক্তজল করা পরিশ্রম এমন এক মহাকাব্যিক রূপকথা রচনা করছে যা আগামী শত শত বছর শান্তিপুর গ্রামের মানুষ কিংবদন্তির মতো মনে রাখবে। দশক পার হয়ে বছরগুলো একে একে ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল। শান্তিপুর গ্রামের সেই পরিচিত মেঠো পথ, সেই ধানক্ষেত, সেই ভোরের হিমেল হাওয়া সবকিছুই যেন স্থবির হয়ে আগের মতোই থমকে ছিল। কিন্তু রীতার জীবন নামক ডায়েরিতে প্রতিটি দিন একটি করে নতুন কষ্টের অধ্যায় যুক্ত হতো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবিরাম হাড় ভাঙা কাজ করতে করতে তার একদা নরম হাতগুলো এখন লোহার মতো শক্ত আর খসখসে হয়ে গিয়েছিল। কিন্তু তার হৃদয়ের মণিকোঠায় যে আশার প্রদীপ জ্বলত তা আজও তেমনই দীপ্তিময় ছিল। প্রতি ভোরে তিনি একা পুরো আঙিনায় ঝাড়ু দিতেন, তারপর অবলা পশুদের জাবর কেটে পেট ভরাতেন। গরু আর মহিষগুলো এখন তার পরিবারের রক্তমাংসের সদস্যের মতো হয়ে গিয়েছিল। তাদের সেবা করার সময় তার আধো অন্ধকার মনে হতো যেন এটাই তার নিঃসঙ্গ জীবনের একমাত্র বেঁচে থাকার রসদ। দুধ ফেরি করে যে নগণ্য অর্থ হাতে আসত তা দিয়ে কোনো মতে আধপেটা খেয়ে সংসার চলত, আর সেখান থেকেও 2-4 টাকা তিনি অতি সন্তর্পণে আলাদা করে ভবিষ্যতের জন্য জমা করতেন। জ্যৈষ্ঠের ভরদুপুরে যখন আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ ঝরত, তখনও রীতা মাইলের পর মাইল হেঁটে মাঠের এক কোণে বসে একা ঘাস কাটতেন। অনেক সময় দয়াপরবশ গ্রামের মহিলারা তাকে দেখে সতর্ক করে বলতো, ওগো রীতা, শরীরের ওপর এত অত্যাচার করো না, একদিন ধপাস করে মরে যাবে তো। কিন্তু রীতা কেবল ম্লান হাসি হেসে নিজের কাজে মগ্ন থাকতেন। গৃহকোণে ফিরে তিনি হন্তদন্ত হয়ে পশুদের তৃষ্ণা মেটাতেন এবং তারপর আঙিনায় রোদে পিঠ দিয়ে বসে গোবরের ঘুঁটে লেপতে বসতেন। মাটির জীর্ণ দেওয়ালে শত শত ঘুঁটে রোদে শুকাত। এই ত্যাগের দৃশ্য এখন শান্তিপুর গ্রামের মানুষের কাছে ওই বাড়ির অঘোষিত সিগনেচার হয়ে দাঁড়িয়েছিল। বিকেলের দিকে যখন গ্রামের দুরন্ত শিশুরা হুল্লোড় করে সেই মেঠো রাস্তা দিয়ে দৌড়ে যেত, তখন অনেকে কৌতূহলী হয়ে রীতার বাড়ির সামনে থমকে দাঁড়াত। তাদের মধ্যে কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করত, ও রীতা চাচি, তুমি এত শয়ে শয়ে ঘুঁটে কিসের জন্য বানাও গো? রীতা মায়াবী হাসি হেসে উত্তর দিতেন, সংসারের বাতি জ্বালিয়ে রাখতে গেলে এটুকু তো করতেই হয় রে জাদু। এর মাঝে তার জীবনে আরও এক বিশাল ও করুণ দায়িত্বের পাহাড় চেপে বসল, অসহায় ও শয্যাশায়ী শ্বশুর শাশুড়ির আমৃত্যু সেবা। আজিজ মিয়ার হাড় কাঁপানো জ্বর আর কাশি প্রায়ই পিছু ছাড়ত না, এবং আয়েশা বিবির ঝাপসা হয়ে আসা চোখ দুটি এখন পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েছিল। রীতা প্রতিটি দিন ঘড়ি ধরে তাদের পথ্য ও ঔষধ দিতেন, নিজ হাতে খাইয়ে দিতেন এবং তাদের পাশে বসে সারা দিনের সুখ দুঃখের গল্প শোনাতেন। মাঝে মাঝে আজিজ মিয়া রীতার মলিন মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়তেন। তিনি করুণ স্বরে বলতেন, মা রীতা, তুই এই ধ্বংসস্তূপটাকে একা আগলে রেখেছিস, নয়তো আমরা বুড়ো বুড়ি অনেক আগেই কবরে চলে যেতাম। রীতা সবসময় বিনম্রভাবে মাথা নিচু করে বলতেন,
এটা তো আমার পরম সৌভাগ্য আর পবিত্র কর্তব্য বাবা। শান্তিপুর গ্রামে ধীরে ধীরে রীতার এই অতি মানবীয় পরিশ্রমের কথা গ্রাম ছাড়িয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ল। যে সকল কটুভাষী লোক আগে তাকে বিদ্রূপ করত, তারাই এখন তার এই হিমালয় সম ধৈর্য আর সাহসের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হল। কিন্তু রীতার কাছে এসব মেকি প্রশংসার কানাকড়ি মূল্যও ছিল না। তার একমাত্র ধ্যান ছিল নিজের কাজ আর আরিফুলের কাছে দেওয়া সেই পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়ন। ওদিকে সুদূর মহানগরীতে আরিফুল তার স্বপ্নের পেছনে হন্যে হয়ে ছুটে পড়াশোনার অথই সাগরে নিজেকে সঁপে দিয়েছিল। দীর্ঘ কয়েক বছরের অমানসিক পরিশ্রম, না পাওয়ার যন্ত্রণা আর বারবার ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি এলো যখন তার সাধনা সার্থক হল। সে দেশের সবথেকে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করল এবং দীর্ঘ প্রশিক্ষণ শেষে একজন উচ্চপদস্থ আইপিএস অফিসারের মর্যাদা লাভ করল। যখন সে প্রথমবার তার সেই কড়কড়ে ইস্ত্রি করা গর্বের ইউনিফর্মটি হাতে পেল, সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেই উর্দির দিকে অপলক তাকিয়ে রইল। তার স্মৃতিতে তৎক্ষণাৎ ভেসে উঠল সেই অজপাড়া গায়ের জরাজীর্ণ কুড়ে ঘরটি, যেখান থেকে সে তার কণ্টকাকীর্ণ যাত্রা শুরু করেছিল। তার মনে বারবার রীতার সেই অমোঘ বাণী প্রতিধ্বনিত হতে লাগল, তুমি শুধু তোমার লক্ষ্যে পড়াশোনা করো, আমি সব সামলে নেব। দীর্ঘ সময় ধরে সে নিজের পেশাগত কঠোর দায়িত্ব আর ব্যস্ততার জালে এতটাই আষ্টপিষ্টে জড়িয়েছিল যে নিজ গ্রামে ফেরাটা তার কাছে অলীক কল্পনা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার মনের অন্তরালে সবসময় একটি কাঁটার মতো খচখচ করত, শান্তিপুরে তার জরাগ্রস্ত বাবা মা আর রীতা কেমন আছে। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে সে কয়েকদিনের ছুটি পেল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের অস্তিত্বের শিকড় বা গ্রামে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প করল। এতগুলো বছর পর সে তার নিজের ভিটেমাটি আর আপনজনদের একবার চাক্ষুষ দেখতে ব্যাকুল হয়ে উঠল। যখন তার নীল বাতিওয়ালা বিলাসবহুল সরকারি গাড়ি শহর ছেড়ে শান্তিপুরের ধূসর মেঠোপথের দিকে ধেয়ে আসছিল, তখন দুপাশের চেনা দিগন্ত আর বটগাছগুলো তাকে তার হারানো শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছিল। প্রতিটি বাঁক আর ধুলো ওড়ানো রাস্তায় তার মনে হচ্ছিল যেন সে তার ফেলে আসা দারিদ্র ঘেরা কিন্তু মায়াবী দিনগুলোর আরও সান্নিধ্যে পৌঁছে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই রাজকীয় কনভয় শান্তিপুর গ্রামের কর্দমাক্ত কাঁচা রাস্তায় সশব্দে প্রবেশ করল। গ্রামের সাধারণ মানুষ হঠাৎ পুলিশের বিশাল বহর দেখে ভয়ে আর বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কোলের শিশু থেকে লাঠি হাতে বৃদ্ধ সবাই রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে এলো এবং তারপর সেই সুসজ্জিত কনভয় থেকে একজন দীর্ঘদেহী ও আত্মবিশ্বাসী অফিসার ধীর পায়ে নেমে এলেন। টানটান শরীর, জেল্লাদার রাজকীয় ইউনিফর্ম আর কাঁধে জলজল করা ক্ষমতার প্রতীক তিনতারা। ইনি সেই আরিফুল ছিলেন যে একদা এই গ্রামের সরু গলিতে অভাবের সাথে লড়াই করে স্বপ্ন বুনত। তার সামনে সেই পুরনো চিরচেনা গ্রামই দৃশ্যমান ছিল, কিন্তু সে তখনও মনে প্রাণে জানত না যে সেই গ্রামের ধুলোমাখা জরাজীর্ণ উঠানে তার জীবনের চরম ও সবথেকে মর্মান্তিক সত্যটি তার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। শান্তিপুর গ্রামের সেই কর্দমাক্ত কাঁচা রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের রাজকীয় গাড়িগুলোর জাঁকজমক দেখে যেন পুরো গ্রামের স্বাভাবিক ছন্দ নিমিষেই থমকে গেল। ছোট বাচ্চারা কিছুটা নিরাপদ দূরত্বে দল বেঁধে দাঁড়িয়ে সেই উজ্জ্বল আর ঝকঝকে ইউনিফর্ম পরিহিত বীরদের দিকে অবাক চোখে তাকিয়ে রইল এবং প্রবীণ মানুষেরা চোখের ওপর হাত রেখে সেই অচেনা অফিসারকে চেনার আপ্রাণ চেষ্টা করতে লাগল, যে গাড়ি থেকে নেমে তৃষ্ণার্ত নয়নে চারপাশটা অবলোকন করছে। আরিফুল অত্যন্ত ধীর ও গম্ভীর পায়ে তার পৈতৃক ভিটের দিকে এগোতে লাগল। তার বুক চওড়া আর কদম শক্তিশালী হলেও বুকের পাঁজরের ভেতর এক অজানা অস্থিরতা ডানা ঝাপটাচ্ছিল। দীর্ঘযুগ পার করে সে আজ সেই পবিত্র ভূমিতে পা রেখেছে যেখান থেকে তার এই আকাশ ছোঁয়া স্বপ্নের বীজাত্রোপণ হয়েছিল। চোখের সামনে সেই পুরনো দিগন্ত বিস্তৃত ক্ষেত, সেই কঙ্কালসার কাঁচা ঘরগুলো, সেই সরু পথ, সব কিছুই আগের মতোই অবিকৃত ছিল। তখনই তার তীক্ষ্ণ নজর সেই এক চিলতে ভাঙা বাড়িটির উপর গিয়ে পড়ল, যার চারদিকের দেওয়ালগুলো অগণিত গোবরের ঘুঁটে দিয়ে ঢাকা ছিল। বাড়ির উঠানে এক মহিলা মাটিতে কুঁজো হয়ে বসে একাগ্রচিত্তে ঘুঁটে তৈরি করছিলেন। তার দুই হাত কবজি পর্যন্ত কাদা আর গোবরে মাখামাখি ছিল এবং পরনের শাড়িটি ছিল শতচ্ছিন্ন ও মলিন, কিন্তু তার একাগ্র হয়ে কাজ করার ভঙ্গিমার মধ্যে এক অদ্ভুত অপার্থিব শান্তি আর মহিমা বিরাজ করছিল।
আরিফুল বজ্রাহাতের মতো কিছুক্ষণের জন্য সেই পথেই পাথরের মূর্তির মতো থমকে গেল। তার প্রখর চোখ সেই মহিলাকে যেন নতুন করে আবিষ্কার করার চেষ্টা করতে লাগল। সে যত এগিয়ে যাচ্ছিল, ধুলোবালি আর বয়সের ছাপের নিচ থেকে চেনার এক করুণ আভা তার চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। ওদিকে রীতাও নিজের নিচু করা মাথাটি ধীরে ধীরে তুলে সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল ক্ষমতাধর অফিসারের চোখের দিকে দৃষ্টিপাত করলেন। প্রথমে তো তার মস্তিষ্ক বিশ্বাসই করতে পারছিল না যে এটি তার সেই আরিফুল, যাকে তিনি সুদীর্ঘ কাল আগে হাহাকার নিয়ে এই গ্রাম থেকে অশ্রুসজল বিদায় দিয়েছিলেন। আবেগের আতিশয্যে তার হাতের আধো তৈরি ঘুঁটেটি ধীরে ধীরে অবশ্যই আঙিনা ছিল। কিছু মুহূর্তের জন্য সেই দুই মানবের মাঝে এক গভীর ও নিস্তব্ধ স্তব্ধতা নেমে এলো। গ্রামের উৎসুক মানুষও এখন ম্লানভাবে অনুভব করতে শুরু করল যে এটি কোনো মামুলি সরকারি পরিদর্শন নয়। সবার উৎসুক চোখ সেই জীর্ণ উঠানের পবিত্রতায় আটকে গেল। আরিফুলের দৃষ্টি এখন রীতার রুক্ষ ও বয়সের ভারে নুয়ে পড়া চেহারার ওপর গিয়ে অটল হল। সে মর্মান্তিক বিষাদে দেখল যে নির্দয় সময়ে রীতার কপালে আর চোখের নিচে দীর্ঘ ত্যাগের আর ক্লান্তির গভীর রেখা খোদাই করে দিয়েছে, কিন্তু তার অন্তরে সেই শাশ্বত সারল্য আর অসীম ধৈর্য আজও আগের মতোই জ্বলজ্বল করছে। ঠিক সেই চরম মুহূর্তে গ্রামের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী শামসু কাকা লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তিনি আরিফুলের বলিষ্ঠ কাঁধে হাত রাখলেন এবং অত্যন্ত করুণ স্বরে বললেন, বাবারে, এতগুলো যুগ পরেই ভাঙা ভিটের মায়ার গ্রামের কথা তোর মনে পড়ল? আরিফুল নতজানু হয়ে পরম শ্রদ্ধায় তার পা ছুঁয়ে কদমবুসি করল। তার সজল চোখে আজ সম্মানের সাথে সাথে এক অসীম কৃতজ্ঞতা বোধ আর আপন ভাব দুটোই থই থই করছিল। সে অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞেস করল, কাকা, আমার বাড়ির ভেতরের মানুষগুলো সব জ্যান্ত আছে তো? মুরব্বী শামসু কাকা এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ছাড়লেন এবং সজল চোখে রীতার দিকে ইঙ্গিত করে বললেন, বাবা শোন, যদি এই মহিয়সী বৌমাটা না থাকত তবে তোর এই সোনার ভিটে অনেক আগেই মাটির সাথে মিশে শ্মশান হয়ে যেত। আরিফুল এক অপার্থিব বিস্ময় নিয়ে কাকার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার বোধগম্য হচ্ছিল না যে কাকা কেন এই অভাবনীয় কথাগুলো উচ্চারণ করছেন। সে যখনই কিছু পাল্টা জিজ্ঞেস করতে যাবে তার আগেই কাকা আবার যোগ করলেন, তোর যাওয়ার পর থেকে এই মেয়েটা একাই এই ধ্বংসস্তূপকে আগলে রেখেছে। তোর জরাগ্রস্ত বাবা মা, এই জীর্ণ ঘর, সামান্য ক্ষেত, সব কিছুর অতন্ত্র প্রহরীও। কাকার কণ্ঠস্বর এবার আবেগে পুরোপুরি বুঝে এলো। তিনি আর্তনাদ করে আরও বললেন, এই রত্নগর্ভা মেয়েটা প্রতিদিন সূর্য ওঠার আগে থেকে ঘাস কাটে, পাড়ায় পাড়ায় দুধ ফেরি করে, গোবরের ঘুঁটে বানিয়ে রোদে শুকিয়ে হাটে বিক্রি করে এবং সেই রক্তজল করা সামান্য টাকা দিয়েই তিল তিল করে তোর সংসারটা টিকিয়ে রেখেছে। আরিফুলের চোখের সেই তথাকথিত আভিজাত্য এবার চুরমার হয়ে বিস্ময় আর অপরাধ বোধে ভরে উঠল। সে নিস্তব্ধ হয়ে রীতার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগল। সে হঠাৎ বজ্রপাতের মতো তীব্রভাবে অনুভব করল যে মহানাগরিক জীবনে সে যে বিলাসিতা আর সম্মানের সাথে দিন কাটাচ্ছিল, তার প্রতিটি মুহূর্তের পেছনে কার অমানসিক কষ্ট আর পবিত্র পরিশ্রমের ঋণ লুকিয়েছিল। কাকা শেষ কথাটি অত্যন্ত ভারী আর নিচু গলায় বললেন, বাবা শোন, আজ তুই যে প্রতাপশালী রাজকুর্সিতে জাঁকিয়ে বসে আছিস তার আসল ভিত্তি এই নিঃস্ব বৌমার রক্তজল করা ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। আরিফুলের দৃষ্টি এবার রীতার কদাকার হয়ে যাওয়া হাতের তালুর ওপর স্থির হল। সেই হাতগুলো মাটি, পশুর বিষ্ঠা আর নিদারুণ পরিশ্রমে একদম খসখসে হয়ে গিয়েছিল। তিনি সাথে সাথে নিজের মলিন হাত বাড়িয়ে আরিফুলকে টেনে তুললেন এবং নিচু স্বরে কম্পিত কণ্ঠে বললেন, ওগো, এমন করে আমাকে আর লজ্জা দেবেন না। আপনি যে পাহাড় সম লড়াই করে এই সম্মান অর্জন করেছেন তাও মোটেও সহজ ছিল না। আরিফুল সজল চোখে মাথা নেড়ে আর্তনাদ করে উঠল, না রীতা, তুমি যা করেছ তা হিমালয়ের চেয়েও অনেক বেশি বিশাল। তুমি বছরের পর বছর কোনো অনুযোগ বা অভিযোগ ছাড়া পৃথিবীর সব অপমান আর কষ্ট একাই সহ্য করেছ এবং আমাকে এক মুহূর্তের জন্য এই শহরের মোহে থাকতে গিয়ে বুঝতে দাওনি যে এই ভাঙা আঙিনায় তুমি কতখানি আগুনের ওপর দিয়ে হেঁটেছ। ঠিক সেই সময় লাঠিতে ভর দিয়ে ঘরের কপাট থেকে বেরিয়ে আসা আজিজ মিয়া আর অন্ধ আয়েশা বিবির ঝাপসা চোখেও প্লাবনের মতো জল নেমে এলো। বৃদ্ধ সেই দম্পতি এই পরম প্রাপ্তির দৃশ্য দেখে আনন্দে ও গর্বে আবেগাপ্লুত হয়ে বিলাপ করতে লাগলেন। তাদের বুকের ভেতর আজ এক অদ্ভুত গর্বের ছোঁয়া লাগল যে তাদের আদরের ছেলেটি অবশেষে মিথ্যে অহংকার ঝেড়ে ফেলে ত্যাগের আসল সত্য আর রত্ন চিনতে পেরেছে। গ্রামের উৎসুক মানুষগুলো এখন ধীরে ধীরে রীতার মহিমায় সিক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছিল।
অনেকের মনেই এখন কাটার মতো বিঁধছিল সেই সব বিষাক্ত কথা যা তারা একসময় রীতার আড়ালে নির্লজ্জভাবে বলেছিল। আজ সেই সাধারণ মানুষগুলোই রীতার এই নীরব শক্তি আর হিমালয় সমত্যাগের সামনে সম্মানে মাথা নত করতে বাধ্য হল। আরিফুল অত্যন্ত মমতায় রীতার সেই খসখসে হাতটি নিজের শক্তিশালী হাতের মুঠোয় পুরে নিল। তার সুঠাম চেহারায় এখন আর কোনো জাগতিক অস্থিরতা বা ক্ষমতার দম্ভ ছিল না, বরং সেখানে বিরাজ করছিল এক অতল প্রশান্তি, যেন সে তার যাযাবর জীবনের সবথেকে দামি ধ্রুব সত্য আর ঠিকানার সন্ধান পেয়েছে। রীতাও চোখের জল মুছে এক চিলতে বিজয়ী হাসির সাথে তার স্বামী আরিফুলের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। সুদীর্ঘ এক যুগের প্রতীক্ষা, না বলা সংগ্রাম আর বজ্রকঠিন বিশ্বাস আজ এক অমর ও নতুন কাব্যের রূপে তাদের সামনে মূর্ত হয়ে উঠল। সেই শান্তিপুর গ্রামের শ্রীহীন আঙিনায় যেন এক নতুন ভোরের রক্তিমা আভা ফুটে উঠল। সেই দিন নীলফামারী জেলার শান্তিপুর গ্রাম এমন এক কালজয়ী ও মহাকাব্যিক দৃশ্যপট প্রত্যক্ষ করল যা মানুষ প্রজন্মের পর প্রজন্ম কিংবদন্তির মতো মনে রাখবে। এটি ছিল এমন এক আদর্শ স্বামীর কাহিনী যে তার প্রাপ্ত সাফল্যের পেছনের নেপথ্য কারিগরকে চিনতে ভুল করেনি, এবং এটি ছিল এক এমন মহীয়সী নারীর উপাখ্যান যে নিঃস্বার্থ ত্যাগের আগুনে পুড়েই সোনার চেয়েও খাঁটি এক স্বপ্নকে বাস্তবের আঙিনায় ফুটিয়ে তুলেছে। যদি ত্যাগের এই নীল রঙের গল্পটি আপনাদের অন্তরের কোনো নিভৃত কোণে বিন্দুমাত্র স্পর্শ করে থাকে, তবে আমাদের এই নিবেদিত চ্যানেল আদনান বয়েজকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে এই ত্যাগের মহিমা ছড়িয়ে দিন এবং সবার সাথে শেয়ার করুন। আপনাদের এই সমর্থনের মাধ্যমেই আমরা আরও নতুন নতুন জীবনের গল্প বলার সাহস পাব। কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান অনুভূতি আর আপনাদের নিজ শহরের নাম লিখে আমাদের ধন্য করুন, যাতে আমরা বুঝতে পারি আমাদের এই আবেগের সুর কতদূর পর্যন্ত মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আবার দেখা হবে এমনই কোনো হৃদয় ছোঁয়া ও জীবন্ত নতুন জীবন কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিজের কাছের মানুষ ও পবিত্র সম্পর্কগুলোকে অমূল্য সময় দিন। ধন্যবাদ।